বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা তোমাদের ইংলিশ পার্ট 2 বই থেকে একটি লেসন পড়ব। প্রথমেই একটু দেখি আমাদের ইংলিশ এক্সাম এসএসসি বইয়ে কিছু নির্দেশনা এখানে দেওয়া হয়েছে, কিছু কথা বলা হয়েছে, এগুলো একটু দেখি। শুরুতেই বলে রাখি, তোমরা যারা ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্য এই টেক্সট বুকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত মূল বইয়ের প্রতিটি অধ্যায় A to Z তোমাদের আয়ত্তে রাখতে হবে। শিক্ষার্থীদের কথা মাথায় রেখে এই বইটিতে প্রতিটি লেসনের বিস্তারিত বিশ্লেষণের পাশাপাশি সামারি, থিম, ভোকাবুলারি এবং কোয়েশ্চেন আনসার যুক্ত করা হয়েছে, যা তোমাদের এইচএসসি ও ভর্তি প্রস্তুতিতে সমানভাবে কাজে লাগবে। এই বইটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি একটি ডিকশনারি বিকল্প হিসেবে কাজ করবে, যা পরীক্ষার হলে যে কোনো প্রশ্ন বুঝতে সাহায্য করবে তোমাকে। আমাদের শিক্ষার্থীদের ইংরেজিতে আশানুরূপ ফল না পাওয়ার অন্যতম কারণ হলো প্রশ্ন বুঝতে না পারা। বাংলা বা অন্যান্য বিষয়ে আমরা একবার পড়লেই বুঝতে পারি এবং কিছুটা ধারণা রাখলে উত্তর লিখতে পারি। ইংরেজি যদি একইভাবে বোঝা যায় তবে উত্তর করা অনেক সহজ হয়ে যায়। ইংরেজিতে এই পিছিয়ে থাকার সমস্যাটি দূর করতেই বইটি সেভাবে সাজানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রায়ই টেক্সট বুক নির্ভর প্যারাগ্রাফ আসতে দেখা যায়, তাই বইটির রাইটিং অংশে প্রয়োজনীয় প্যারাগ্রাফগুলো আলাদাভাবে দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি লেসনের সামারি এবং থিমগুলো এমনভাবে সাজানো হয়েছে যা প্যারাগ্রাফ হিসেবে ব্যবহার করা সম্ভব ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখি ইউনিট 1 লেসন 1 দ্য প্যারট স্টাইল, যেটা তোমাদের ইএফটি বইয়ের একদম শুরুতেই রয়েছে। ইউনিট 1 এবং লেসন 1 দ্য প্যারট স্টাইল, এই গল্পটা, ছোট গল্পটা এখানে দেওয়া হয়েছে। ইংরেজি যে তোমাদের যে প্যাসেজটা রয়েছে, প্যাসেজটা এখানে হুবহু দিয়েছি আমরা। তো প্যাসেজটা দেওয়ার পরে এখানে প্রতিটি বাক্য আমরা আলাদাভাবে দিয়েছি। এখন এখানে একটু দেখি, এখানে প্রতিটি প্যাসেজের পরে এভাবে প্রতিটি বাক্যের পরে তার অনুবাদ এবং প্রতিটি শব্দের বাংলা অর্থ এবং পার্টস অফ স্পিচ ডিফাইন করা থাকবে এবং সবশেষে বাক্যের ধরন নির্ণয় করে দেওয়া থাকবে। তাহলে আমরা একটু দেখি এক্সপ্লেইন। দ্য প্যারট স্টাইল রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং ট্রান্সলেট করছে কি কাইসার হক। প্রথম সেন্টেন্স হচ্ছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বার্ড, অনেকদিন আগে একদা একটা সময় দেয়ার লিভড, সেখানে বাস করতো একটি পাখি। অনেকদিন আগে এক সময় একটা পাখি বাস করতো। ওয়ার্ড বাই ওয়ার্ড বিশ্লেষণটা একটু দেখি। ওয়ান্স এটা একটা অ্যাডভার্ব, এটার মানে হচ্ছে এক সময় বা একবার। আপন একটা প্রিপোজিশন, উপর বোঝাতে। একটি আর্টিকেল। টাইম মানে সময়, এটা একটা নাউন। ওয়ান্স আপন এ টাইম এটা আবার একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরপর দেখি আমরা দেয়ার একটা ইন্টারোগাটিভ অ্যাডভার্ব, সেখানে এটা অর্থ লিভড, মানে এটা হচ্ছে ভার্ব হিসেবে ইউজ করছে এখানে, আর এটা অর্থ হচ্ছে বাস করতো বা বাস করা। এ আর্টিকেল বার্ড, এটা পাখি, এটা নাউন। এবং এই সেন্টেন্সটা হচ্ছে একটা সিম্বল সেন্টেন্স, অর্থাৎ এখানে একটা সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব থাকবে, তাহলে সেক্ষেত্রে তাকে আমরা বলতে পারি এটা সিম্বল সেন্টেন্স। এরপর আসি আমরা ইট ওয়াজ আনলিটার্ড, এটি ছিল অশিক্ষিত। এটি ওয়াজ ছিল আনলিটার্ড অশিক্ষিত, এখানে আনলিটার্ড অ্যাডজেক্টিভ এবং এটা একটা সিম্বল সেন্টেন্স। এরপরে সেন্টেন্স আমরা দেখি ইট স্যাং বাট কুডন্ট রিসাইট এ ওয়ার্ড অফ স্ক্রিপচার, এটি গাইতো বা গান গাইতে পারতো, বাট কুডন্ট কিন্তু পারতো না, রিসাইট এ ওয়ার্ড অফ স্ক্রিপচার ধর্মগ্রন্থের একটি শব্দও সে আবৃত্তি করতে পারতো না। তাহলে এখানে এটি স্যাং গান গাইতো, বাট কিন্তু কুডন্ট পারতো না, রিসাইট আবৃত্তি করতে একটি ওয়ার্ড শব্দ অফ স্ক্রিপচার ধর্মগ্রন্থের। তাহলে এখানে এ ওয়ার্ড অফ স্ক্রিপচার একটি নাউন ফ্রেজ, ধর্মগ্রন্থের একটি শব্দ সে শিখতে পারতো না, উচ্চারণ করতে পারতো না বা আবৃত্তি করতে পারতো না, এবং এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, মানে এখানে বার দ্বারা কি করা হয়েছে, যুক্ত করা হয়েছে। এরপরে সেন্টেন্স আমরা দেখি ইট হপড এন্ড ইট ফ্লিউ বাট ল্যাকড অল সেন্স অফ ম্যানার্স, এটি লাফাতো এবং উঠতো কিন্তু কোনো আচরণবোধ তার মধ্যে ছিল না। তাহলে ইট হপড এটি কি করতো, লাফাতো, এই যে ইট হপড লাফাতো, এন্ড ইট ফ্লিউ এবং উঠতো, বাট কিন্তু ল্যাকড অভাব ছিল, অল সমস্ত সেন্স বোধ অফ ম্যানার্স আচরণের সমস্ত বোধ তার মধ্যে ছিল না বা অভাব ছিল। অল সেন্স অফ ম্যানার্স মানে হচ্ছে আচরণ বোধ, এটা একটা নাউন ফ্রেজ এবং এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এরপরে সেন্টেন্স হচ্ছে কি দ্য কিং সেইড such a bird is of no use, it devours fruit from the forest, bringing down the profits of fruiterers in the royal market। তাহলে দ্য কিং রাজা বললেন এমন একটি পাখি কোনো কাজে আসে না, তবু এটি বন থেকে ফল খেয়ে ফেলে এবং রাজ দরবারে ফল বিক্রেতাদের লাভ কমিয়ে দেয়। তো একটু দেখি দ্য কিং রাজা সেইড বললেন, সাচ এমন, এটা ডিটারমিনার, একটি বার্ড এমন একটি পাখি, ইজ অফ নো
ইউজ, উপকারের নয়। এই যে অফ নো ইউজ, কোনো কাজে আসে না, প্রিপোজিশনাল ফ্রেজ। ইয়েট, তবু। ইট, এটি। ড্রাইভার্স, খেয়ে ফেলে, এটা গ্রুগার সে খেয়ে ফেলে, তাকে বলা হয় মানে ছেটেপুটে খেয়ে ফেলা, এটাকে বলা হয় ড্রাইভার্স। ফ্রুইট, ফল। ফ্রম দ্য ফরেস্ট, বন থেকে। ব্রিঙ্গিং ডাউন, কমিয়ে আনে, অ্যাপ্রেজাল ভার্ব। তারপর হচ্ছে দ্য প্রফিটস, লাভ। অফ প্রুইটারার্স, ফল বিক্রেতাদের। ইন দ্য রয়্যাল মার্কেট, অর্থাৎ রাজকীয় বাজার থেকে। দ্য প্রফিটস অফ প্রুইটারার্স ইন দ্য রয়্যাল মার্কেট, এটা একটা নাউন ফ্রেজ, রাজ দরবারের বা রাজবাজারের ফল বিক্রেতাদের লাভ কমিয়ে আনে। এবং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কোটেশন, এখানে একটা কোটেশন আছে, এই যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এরপর আমরা হি সামন্ড দ্য মিনিস্টার এন্ড কমান্ডেড এডুকেট দ্য বার্ড, তিনি মন্ত্রীকে ডাকলেন। হি সামন্ড মানে ডাকা, তিনি মন্ত্রীকে ডাকলেন, ডেকে আদেশ দিলেন পাখিটিকে শিক্ষিত করো। তাহলে এখানে দেখি আমরা হি, তিনি, সামন্ড ডেকে পাঠালেন, সামন্ড মানে ডাকা, কলের সিনোনিম। দ্য মিনিস্টার মন্ত্রীকে, এন্ড কমান্ডেড এবং আদেশ দিলেন, এডুকেট শিক্ষিত করো, দ্য বার্ড পাখিটিকে। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, রিপিটেড স্পিচ প্লাস এমবার্ডেড দিয়ে। এরপর আসি আমরা the task of educating the bird fell on the king's nephews, his sister's son. তাহলে পাখিটিকে শিক্ষিত করার দায়িত্ব পড়লো রাজার ভাগ্নেদের উপর, অর্থাৎ তার বোনেদের ছেলেদের উপর। অর্থাৎ এখানে the task, কাজটি বা দায়িত্বটি, of educating শিক্ষাদান করার, দা সেই ভার্ড পাখিটিকে, the task of educating the bird নাউন ফ্রেজ, পাখিটিকে শিক্ষাদানের দায়িত্ব। ফেল পড়লো, ফেল মানে পড়া, ভার্ব। অন উপর, the king's nephews ভাগ্নেদের উপর, হিজ সিস্টার্স সন যারা কি ছিল, তার বোনদের ছেলে ছিল। তাহলে হিজ সিস্টার সন, এটা অ্যাপোজিটিভ, এটা একটা অ্যাপোজিটিভ, তার বোনদের ছেলেদের উপর এই দায়িত্বটা পড়লো। এটা একটা সিম্বল সেন্টেন্স। এরপর আসি আমরা দ্য লার্ন ম্যান অফ দ্য কোর্ট ডেলিভারেটেড লং, তাহলে দরবারে পণ্ডিত ব্যক্তিরা অনেকক্ষণ চিন্তা ভাবনা করলেন, অর্থাৎ এই পাখিটির নিরক্ষরতার বা আচরণবোধের এই যে পিছনে কারণটা কি, সেই বিষয়টা তার অনেকক্ষণ চিন্তা ভাবনা করলেন। তাহলে দ্য লার্ন শিক্ষিত, ম্যান শিক্ষিত লোকজন বা শিক্ষিত ব্যক্তিরা, পণ্ডিতরা, অফ দ্য কোর্ট দরবারের, এই যে দ্য লার্ন ম্যান অফ দ্য কোর্ট দরবারের পণ্ডিতের নাউন ফ্রেজ, ডেলিভারেটেড আলোচনা করলেন, লং দীর্ঘ সময় ধরে। একটা সিম্পল সেন্টেন্স। They pondered the reasons behind the ignorance of the creature in question. তারা আলোচ্য প্রাণীর অজ্ঞতার কারণগুলো নিয়ে গভীর চিন্তা করলেন। বলা হচ্ছে কি, তারা আলোচ্য প্রাণীর অজ্ঞতার কারণগুলো নিয়ে গভীর চিন্তা করলেন। তারা pondered গভীরভাবে চিন্তা করলেন, দা সেই রিজন কারণগুলি, বিহাইন্ড পেছনে বা কারণে, এটা প্রিপোজিশন। দা সেই ইগনোরেন্স, দা ইগনোরেন্স সেই অজ্ঞতার, অফ দা ক্রিয়েচার ওই প্রাণীর, ইন মধ্যে, কোয়েশ্চন প্রশ্ন বা আলোচ্য, দা ক্রিয়েচার ইন কোয়েশ্চন আলোচ্য প্রাণী, অর্থাৎ ওই প্রাণীটির অজ্ঞতার পিছনে যে কারণ, সেই কারণগুলো নিয়ে তারা আলোচনা করলেন। এটা একটা সিম্পল সেন্টেন্স। এরপর আসি আমরা দ্য কনক্লুশন, সিদ্ধান্ত হলো যে দ্য বার্ডস নেস্ট মেড অফ স্ট্র এন্ড টুইগস কুডন্ট হোল্ড মাচ নলেজ, সিদ্ধান্ত হলো যে খড় ও ডালপালা দিয়ে তৈরি পাখির বাসা বেশি জ্ঞান ধরে রাখতে পারে না। তাহলে দা কনক্লুশন, সিদ্ধান্ত হলো যে দা বার্ডস সে পাখির নেস্ট বাসা, মেড তৈরি, অফ স্ট্র এন্ড টুইগস এটা একটা ফ্রেজ পুরোটা, মেড স্ট্র এন্ড টুইগস, তাহলে কি দ্বারা, খড়কুটা দ্বারা, এই যে তারপর মেড অফ স্ট্র এন্ড টুইগস এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, খড় ও ডালপালা দিয়ে তৈরি হওয়ার বাসা। কুডন্ট পারত না, হোল্ড ধারণ করতে, মাছ অনেক, নলেজ বা জ্ঞান, তাহলে অনেক জ্ঞান ধরে রাখতে পারবো না, কিসের কারণে, এটা ডালপালা দিয়ে তৈরি করার কারণে। কমপ্লেক্স সেন্টেন্স। এরপরে সেন্টেন্স আসি আমরা therefore the first thing needed was a proper cage, অতএব প্রথম যে জিনিসটির প্রয়োজন ছিল তা হলো একটি খাঁচা, এটা সঠিক খাঁচা। তাহলে একটু আমরা এটা ওয়ার্ড ওয়ার্ড দেখি। therefore অতএব কনজাংটিভ একটা অ্যাডভার্ব, দা সেই, ফার্স্ট প্রথম, থিং জিনিস, নিডেড প্রয়োজনীয়, ওয়াজ ছিল, একটি প্রপার সঠিক কেজ খাঁচা, এটা একটা সিম্বল, অর্থাৎ তার জন্য কি ছিল, কি দরকার ছিল, এটা সঠিক খাঁচা দরকার ছিল। আচ্ছা আমরা এতটুকুই রাখি। আমাদের এই বইটি ইংলিশ এক্সাম ফর এসএসসি বইটি এভাবেই সাজানো, প্রতিটা লেসন এভাবেই সাজানো, এবং লাস্টে দেখো তোমরা এই লেসনটা পুরোটা বিশ্লেষণ শেষে যেটা আছে সেটা হচ্ছে পুরো লেসনের সামারি, যেটা তোমরা এটা ব্যাখ্যা হিসেবে ইউজ করতে পারো, আবার প্যারাগ্রাফ হিসেবে ইউজ করতে পারো, থিম হিসেবে ইউজ করতে পারো। থিমও দেওয়া হয়েছে যদিও আলাদাভাবে,
আর সেটা দরকার, বিশেষ করে দাবিতে যারা পরীক্ষা দিবে তাদের জন্য এই 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 কথাগুলো বা এই বিশ্লেষণগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। যারা পরীক্ষা দাও না, তোমরা হয়তো বুঝতে পারো আমরা পরীক্ষা দিয়েছি, আমরা বুঝি, সেই জন্য তোমাদের জন্য এই বইটা রেডি করা। তো একটু দেখো, লাস্টে তোমাদের জন্য এই প্যাসেজের পরে এই যে প্যাসেজ আমাদের এখানে শেষ, এরপর একটা সামারি দেওয়া হয়েছে, এই যে সামারিটা দিয়েছি, এরপরে এর অর্থটা দিয়েছি, আবার সামারি অর্থটা, তোমরা যাতে সহজে বুঝতে পারো, এখানে কোনো যদি কনফিউশন না, কোনো টিচারের দ্বারস্থ যদি হতে না হয়, তুমি ইজিলি বুঝতে পারার মতো করে দিয়েছি। এরপর দিয়েছি মোরাল বা লেসন, অর্থাৎ এটার শিক্ষা কি কি, এখানে 5টা লেসন বা 5টা মোরাল দিয়েছি, এরপর তার বাংলাগুলোও দিয়েছি এখানে। এরপরে শুরু করেছি আমরা মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডস উইথ মিনিং, সিনোনিম এন্ড অ্যান্টোনিম। এই যে এখানে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো দিয়েছি, তার অর্থ এবং তার সিনোনিম এবং অ্যান্টোনিম। যেমন আনলিটারেট, এটা অশিক্ষিত বা জ্ঞানহীন, এর সিনোনিম হবে ইলিটারেট। ইগনোরেন্ট, তারপর হচ্ছে আনস্কোল্ড, এর অ্যান্টোনিম হবে লিটারেট। এডুকেটেড, লার্নড, স্ক্রিপচার, শাস্ত্র, এভাবে সবগুলো দিয়েছি। এরপর আমরা দেখি প্র্যাকটিস সেকশনে প্রতিটা লেসনের উপর 10টা করে এমসিকিউ, 10টা করে এমসিকিউ, তাও কিভাবে দিয়েছি দেখো, এখানে অর্থ সহ দিয়েছি। এই যে এখানে প্রথম যে বলা হচ্ছে দ্য ফ্রেজ সেন্স অফ ম্যানার্স ইন দ্য টেক্সট রেফার্স টু দ্য, এখানে লেখাটিতে সেন্স অফ ম্যানার্স বাক্যটির কোন অর্থ বোঝায়, এবার এখানে কোন অর্থ বোঝায় সেটা তোমরা বুঝতে পারবে, এবং সেটা জিনিসটা এখানে উত্তরটা দিয়েছি, এই যে এখানে লাস্টে দেখা যাচ্ছে যে উত্তরগুলো দিয়ে দিয়েছি, তো তোমরা উত্তরটা দেখে দেখে ইজিলি আনসার করতে পারবে। এরপর দিয়েছি পার্ট 2 তে কম্প্রিহেনশন কোয়েশ্চেন বা সিকিউ, এখানেও 10টা করে দিয়েছি, এবং প্রতিটা কোয়েশ্চেনের অর্থ এবং উত্তরের অর্থ সহ এখানে সংযুক্ত করেছি, দেখতে পাচ্ছ তোমরা। তার উপরে দিয়েছি আমরা একটা প্রোসার্ট, এটা প্রতিটি উপর ডিপেন্ড করে লেসনের উপর, লেসন যেটা গুরুত্বপূর্ণ সেটার উপর 2টা করে দিয়েছি, এবং যেটা কম গুরুত্বপূর্ণ সেটার উপর 1টা করে আমরা প্রোসার্ট দিয়েছি। এটাতে দেওয়া হয়েছে জাস্ট 1টা, এবং এগুলো একটু বক্স আকারে লিখবে পরীক্ষার খাতায়, বক্স আকারে এভাবে অ্যারো চিহ্ন একটা নিচে একটা লিখবে। এখানে আমি বক্স করতে হবে এই জন্য দেই নাই, এটা সাধারণভাবে লিখে দিয়েছি। তো এইভাবে আমাদের প্রতিটা লেসন সাজানো বইয়ের। তো তোমরা যারা বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে নাও, এবং তোমরা যদি ক্লাস চাও আমি ক্লাস ইনশাআল্লাহ নিব এরপর থেকে, তো একটু কমেন্টে জানাবে যদি ক্লাস নাও সরি নিতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে জানাবে, ইনশাআল্লাহ ক্লাস কন্টিনিউ করবো আমরা, প্রতিটি বইয়ের প্রতিটি লেসন আমরা এভাবে নিই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভালো থাকো, সুস্থ থাকো।